কোথাও ইতিহাসের গল্প, কোথাও জীবিকার টানাপোড়েন, আবার কোথাও নতুন সম্ভাবনা কিংবা প্রকৃতির সঙ্গে মানুষের অদ্ভুত এক বন্ধন। দেশের নানা প্রান্তের এমন গল্প নিয়েই তরুণদের চোখে দেশ জুড়ে। আমি মোহনা, স্বাগতম আপনাদের। চলুন দেখে নেই আজকের শিরোনাম। আজ থাকছে বিশেষ আয়োজন জুলাইয়ের গল্প। পর্যটক শূন্য কিশোরগঞ্জের হাওর, সংকটে স্থানীয় অর্থনীতি, প্যাশন ফলের সাফল্য, বাড়ছে চাষিদের আগ্রহ। আহত বাজ পাখিকে ঘিরে তৈরি হয়েছে ব্যতিক্রমী বন্ধুত্ব। কিছু ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, লেখা থাকে মানুষের স্মৃতিতেও। 2024-এর জুলাই আগস্ট তেমনি এক সময়। কেউ পথে নেমেছিলেন পরিবর্তনের দাবিতে, কেউ হারিয়েছেন প্রিয়জন। সেই সময়ের স্মৃতি আর স্বজন হারানো মানুষের গল্প নিয়ে আজকের বিশেষ আয়োজন জুলাইয়ের গল্প। সালের জুলাই আগস্ট আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। শিক্ষার্থী, তরুণ ও সাধারণ মানুষের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল রাজপথ। কিন্তু সেই আন্দোলনের পথ ছিল রক্তাক্ত। কেউ আহত হয়েছেন, কেউ হারিয়েছেন স্বজন, আর কেউ কখনো ফিরে আসেননি ঘরে। সেই উত্তাল সময়ের একটি দিন 4 আগস্ট। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বের হওয়া আন্দোলনের মিছিল জড়ো হয়েছিল শহরের ট্রাফিক মোড়ে। সেইখানেই মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। গুলির শব্দে ছত্রভঙ্গ হয়ে যায় মানুষ। সেদিন প্রাণ হারান জাহিদুল ইসলাম ও মাহবুব হোসেন নিলয়সহ আরও অনেকে। আহত হন বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ। লক্ষ মানুষের সামনে দুইটা ছেলে গুলি করে মারে থেকে চলে গেল। অবশ্যই এখানে একটা স্মৃতিসৌধ হোক আর যাই হোক, একটা কিছু করার দরকার। তাদের কবরগুলো সংরক্ষণ করার জন্য এটা গভর্নমেন্টেরই ব্যবস্থা নিতে হবে। এসে শেষ মুহূর্তে খাওয়া দিলাম, 10 মিনিট নাই হতে আবার এসে বলতে আম্মু আর খাওয়া দে। তখন আমি আবার বললাম যে তুই কেবল খাই গেলি। আম্মু যা তাতে আমি তাই মা খাই এনে 2 গাল গালে দিলাম। আপনি খান। বিচার না হলে এই জাতি কলঙ্কিত হয়ে বেঁচে থাকা লাগবে, পুরা জাতি। সময় পেরিয়েছে প্রায় 2 বছর। জীবন ফিরেছে স্বাভাবিক ছন্দে, কিন্তু স্বজন হারানো পরিবারগুলোর কাছে সেই সময় এখনো জীবন্ত। কারো ঘরে নেই সন্তান, কারো নেই ভাই, কারো নেই প্রিয় মানুষ। তাদের একটাই প্রশ্ন, এই মৃত্যুগুলোর প্রকৃত বিচার কবে হবে? প্রত্যাশার প্রধান জায়গায় তো হচ্ছে আসামিগুলোকে ধরা, শাস্তির আওতায় আনা। এর কোনো কিছুই তো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা অবশ্যই যারা শহীদ যারা হয়েছে তাদের শহীদ হিসাব স্বীকৃতি রাষ্ট্রের কাছে আমরা দাবি করি। সাধারণ জনগণ হিসেবে আমরা জুলাইয়ের সপক্ষের শক্তি হিসেবে আমরা চাই যে এটার মামলাটা দ্রুত নিষ্পত্তি হোক। জুলাইয়ের সেই দিনগুলো আজ অতীত, কিন্তু যারা হারিয়েছেন আপনজন তাদের কাছেই সেই স্মৃতি এখনো বর্তমান। জাহিদ, নিলয় আর তাদের মতো আরও অনেক নাম। তারা শুধু একটি পরিবারের শোক নন, তারা হয়ে আছেন এক সময়ের ইতিহাস, যে ইতিহাস মানুষ মনে রাখে প্রজন্মের পর প্রজন্ম। রাদিয়া ইসলাম হৃদি, দেশজুড়ে 21 টেলিভিশন। জুলাইয়ের গল্পের এই স্মৃতিময় যাত্রায় আমরা ফিরে দেখলাম আমাদের সময়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার একটু বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও থাকছে দেশের নানা প্রান্তের আরও কিছু গল্প, কিছু অর্জন আর কিছু নতুন সম্ভাবনা। সঙ্গে থাকুন দেশ জুড়েতে। বিরতির পর আবারও স্বাগতম দেশ জুড়েতে। শুরুতে এবার থাকছে বাংলাদেশের তরুণদের জন্য গর্বের একটি খবর। চীনের শেনজেনে অনুষ্ঠিত 9ম আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে
বিশ্বের 57টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের ফারাবিদ বিন ফয়সল। আর প্রথমবারের মতো আয়োজিত IEO ইউথ টক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন জাইফ বিন মোরশেদ। পাশাপাশি বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড পেয়েছে স্পেশাল ইন্টারন্যাশনাল রিকগনিশন অ্যাওয়ার্ড। তরুণদের এই অসাধারণ সাফল্যে দেশজুড়ে এবং 21 টেলিভিশনের পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণদের এই জয় নিঃসন্দেহে আমাদের সবার জন্য গর্বের এই খবরের রেশ নিয়েই এবার চলুন ফিরে যাই আমাদের দেশের আরেক প্রান্তের গল্পে, যেখানে প্রতিকূলতার মাঝেও মানুষ খুঁজে নিচ্ছে এগিয়ে যাওয়ার নতুন পথ। বর্ষা এলেই প্রাণ ফিরে পায় কিশোরগঞ্জের হাওর, কিন্তু এবার কমেছে পর্যটকের আনাগোনা, আর তাতেই চাপে পড়েছে হাওর কেন্দ্রিক অর্থনীতি। সবচেয়ে বেশি ভোগান্তিতে মাঝি, হোটেল, রেস্তোরাঁ, ব্যবসায়ী সহ পর্যটন নির্ভর মানুষ। বিস্তারিত জানাচ্ছেন ওয়াসি সারোয়ার প্রাজ্ঞ। ভরা বর্ষায় পানিতে থই থই কিশোরগঞ্জের হাওর। দৃষ্টিসীমা জুড়ে শুধু জল আর প্রকৃতির অপার সৌন্দর্য। অথচ এই সময়টাতেই যে ঘাটগুলো ভ্রমণ পিপাসু মানুষের কোলাহলে মুখর থাকার কথা, সেখানে এখন অপেক্ষা শুধু পর্যটকের। নিকলি থেকে ইটনা, মিঠামইন হয়ে অষ্টগ্রাম হাওর ভ্রমণের পরিচিত রুট জুড়েই একই চিত্র। আগে অনেক জায়গা থেকে মানুষ আসতো, এখন মানুষ না আসার কারণে আমরা তো যে অত টাকা খরচ করে নৌকা বানাইছি, কিন্তু এই নৌকা দেয়া এখন যে পরিমাণে মানুষ আসে এই পরিমাণে আমরা সংসার চলে না। পর্যটকরা এসে আনন্দ ফুর্তি করতে পারতো, পিকনিক করতে পারতো। এখনও পিকনিক করতে পারে, কিন্তু কেডা জানি প্রত্যেকে জানি একটা নিষেধ দেয়, এরা গান বাজনা বাজাইলে এরা আর আগের মতো আমোদ ফুর্তি করতে পারে না। ঘাটে নোঙর করা নৌকা, ফাঁকা হোটেল, নিরুত্তাপ রেস্তোরাঁ। পর্যটক কমে যাওয়ায় আয় হারিয়েছেন মাঝি, ক্ষুদ্র ব্যবসায়ী ও পর্যটন সেবার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষ। এত লোক আসতো, আমরা গাড়ি চালাতে পারতাম না, রোডে পুরো রোড পার্কিং করে রাখতো গাড়ি দিয়ে, আমরা গাড়ি চালাতে পারতাম না। আর তখন লোক আসলে আমরা ভাড়াও মারতাম বেশি। আগে অত জলা মানুষ আইতো, এই বলটা 1 ঘন্টার ভিতরে আমি বেচতে পারতাম, বউ ফুলান লইয়া শান্তি মধ্যে খাইতাম। মহান মানুষ আই নাই, সারাদিনে অর্ধেকটি বাদাম বেচতে পারি না। স্থানীয়দের দাবি, টানা 2 বছর ধরে এমন পরিস্থিতিতে অনেকের জীবিকা অনিশ্চয়তার মুখে। স্থানীয়রা বলছেন, সপ্তাহান্তে কিছু দর্শনার্থী এলেও অন্য সময় হাওড়ে থাকে শুনশান নীরবতা। আমরা নিকলিতে ঘুরতে আসছি, বাট আগে যে মানুষগুলো আসতো এরকম নাই, আগের মতো পরিবেশও নাই। এই যে পরিবেশ পরিচালনা অনেক কম, আগে তো অনেক মানুষ ছিল, ঘুরতে এসে ভালো লাগতো, এখন তো আর আগের মতো লাগে না। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে অনেকেই ভ্রমণ এড়িয়ে চলছেন। পাশাপাশি নৌকা ভাড়ায় অসামঞ্জস্য, খাবারের উচ্চ মূল্য, অপরিচ্ছন্ন পরিবেশ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং পর্যটন ব্যবস্থার দুর্বলতাও দর্শনার্থীদের আগ্রহ কমিয়ে দিচ্ছে। পরিবেশটা তেমন খুব ভালো না। তারপর যে আমরা যে নদীতে ঘুরতে যাব, নৌকাগুলো আছে, এই নৌকাগুলোর ভাড়ার কোনো নির্ধারিত নাই, যা যত পারে ততই নেয়, যা যেভাবে পারে নিতেছে। পর্যটকদের অভিযোগ ও স্থানীয়দের প্রত্যাশার কথা বিবেচনায় নিয়ে হাওড় অঞ্চলের সেবার মান উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং পর্যটন ব্যবস্থা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। আমাদের কাছে অনেক অভিযোগ আসে, নৌকার মাঝিরা অতিরিক্ত ভাড়া আদায় করে। তো আমরা মাঝিদের নিয়ে বসবো, একসাথে বসে ভাড়াটা নির্ধারণ করে দেবো, যাতে অতিরিক্ত ভাড়াটা আদায় না করে। ভাঙনের হাত থেকে হাওড় রক্ষার নির্মিত বেড়িবাঁধ এবং পরে অলওয়েদার সড়ক চালু করার পর কিশোরগঞ্জের হাওড় দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্যে পরিণত হয়। তবে সেই জনপ্রিয়তা ধরে রাখতে এখন প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, উন্নত সেবা এবং পর্যটকদের আস্থা ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ। ওয়াসি সারোয়ার প্রাজ্ঞ, দেশ জুড়ে 21 টেলিভিশন। তবে সব গল্পে যে শুধু সংকট থাকবে তা নয়। একসময় বিদেশি ফল হিসেবে পরিচিত প্যাশন ফল এখন চাষ হচ্ছে দেশের মাটিতেই। বাণিজ্যিক চাষে সাফল্য পেয়ে আগ্রহ বাড়াচ্ছেন অন্য চাষিরাও। জামালপুরের এমনই এক সম্ভাবনার গল্প জানাচ্ছেন সানজিদা ইসলাম।
লতায় লতায় ঝুলছে টক মিষ্টি স্বাদের প্যাশন ফল। পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফল, যা অনেকের কাছে আনারকলি বা ট্যাঙ্ক ফল নামেও পরিচিত, ধীরে ধীরে দেশের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে। জামালপুরের মেলান্দহে এক তরুণ উদ্যোক্তা সীমিত পরিসরে চাষ শুরু করে আশানুরূপ ফলন পাওয়ার পর গড়ে তুলেছেন বাণিজ্যিক বাগান। কয়েক মাসের মধ্যেই ফল বিক্রি শুরু হয়েছে। তার দাবি, জৈব পদ্ধতিতে চাষ করা যায় এই ফল এবং একবার গাছ লাগালে দীর্ঘ সময় ফলন পাওয়া সম্ভব। ৭২ পিস চারা বাণিজ্যিকভাবে রোপণ করি। তো গাছগুলো লাগানোর ৬ থেকে ৭ মাস পরে আমি দেখতে পারি যে অভাবনীয় সফলতা, খুব ভালো ফলন এসেছে। এটা কিন্তু আমরা একটা বাগান যদি আমরা একটা স্ট্রাকচার তৈরি করতে পারি, ১২ থেকে ১৫ বছর পর্যন্ত এখান থেকে আমরা সুফল পাবো বা ফলন পেয়ে থাকবো। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে এই ফলের চাহিদা। বাগান থেকে ফল ও চারা সংগ্রহ করছেন ক্রেতারা। লাভজনক হওয়ায় অনেকেই এখন প্যাশন ফল চাষে আগ্রহ দেখাচ্ছেন। যখন মাঝে মাঝে আসি, বাগান দেখে যাই, ফল ধরার আগে ছিলাম, ফল ধরার পরে আসি দেখি এত সুন্দর পরিমাণ ফল ধরছে যে আমরা কল্পনা করতে পারিনি। বাড়ির পাশে বাগান, আমাদের চিন্তা ভাবনা আছে মামার কাছ থেকে কিছু চারা নিয়ে আমরা উৎপাদন করব। কৃষি বিভাগ বলছে এই অঞ্চলের আবহাওয়া এই ফল চাষের জন্য উপযোগী, তাই নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। উচ্চ মূল্যের একটি ফল, ট্রেডিশনাল যে চাষাবাদ, এটা বাদ দিয়ে যদি এটা আমরা চাষাবাদ করতে পারি, দেখা যায় যে কৃষক অল্প জমিতে এটা চাষাবাদ করে সে বেশি লাভবান হতে পারবে। সেক্ষেত্রে আমাদের যারা বিশেষ করে তরুণ উদ্যোক্তা আছে বা তরুণ যুবক আছে, তারা যদি এই ফলে আগ্রহী হয় তাহলে আমরা মনে করি যে তারা সফল হতে পারবে। কৃষি সংশ্লিষ্টদের আশা, প্যাশন ফলের আবাদ বাড়লে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনি ভবিষ্যতে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানির নতুন সম্ভাবনাও তৈরি হবে। তানজিদা ইসলাম, দেশ জুড়ে ২১ টেলিভিশন। এবারের শেষ গল্পটা একটু অন্যরকম। একটি আহত বাজ পাখি আর তাকে ঘিরে মানুষের মমতায় তৈরি হওয়া এক অদ্ভুত বন্ধুত্ব। কিভাবে তৈরি হলো এই সম্পর্ক, সেই গল্প নিয়েই ফিরছি ছোট্ট একটি বিরতির পর। সঙ্গে থাকুন দেশ জুড়েতে। বিরতির পর আবারও স্বাগতম। জীবিকার গল্প থেকে এবার একেবারেই অন্য এক গল্পে। বন্যপ্রাণী আর মানুষের সম্পর্ক কি শুধু দূরত্বের? পটুয়াখালীর একটি ঘটনা যেন বলছে উত্তরটা সবসময় হ্যাঁ নয়। চলুন দেখে নেওয়া যাক সেই ব্যতিক্রমী গল্প। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল একটি বন্যবাজ পাখিকে। যত্ন আর চিকিৎসায় সুস্থ হওয়ার পর তার সঙ্গে তৈরি হয়েছে মানুষের এক অদ্ভুত বন্ধন, যা এখন কৌতূহল তৈরি করেছে স্থানীয়দের মাঝেও। এই ব্যতিক্রমী গল্প জানাচ্ছেন মোহাম্মদ জাফির হাসান। আকাশে উড়ে বেড়ানোই যার স্বভাব, সেই পাখি আবার ফিরে আসে এক মানুষের কাছে। কোনো খাঁচা নয়, কোনো শিকড় নয়, তবুও প্রতিদিন একই মানুষের হাতেই বসে নিশ্চিন্তে সময় কাটায় একটি বাজ পাখি। পটুয়াখালীর বদরপুর এলাকার বাসিন্দা সোহাগ খানের সঙ্গে এমনই এক অদ্ভুত সখ্য গড়ে উঠেছে পাখিটির। গরু বানতে গিয়েছিলাম, আমাদের ভিটে আছে আর কি, ওই জায়গায় তাল গাছে ওর মা বাবা বাসা বাঁধছিল। এই পরে দেখি ওই নিচে পড়ে আছে, পরে আমি তাহলে লই যাই, পরে নিয়ে আনিয়া মানে খেঁচায় পালছিলাম। আশপাশের মানুষ বলছেন, ডাক শুনে দূর থেকে উড়ে এসে তার কাঁধে কিংবা হাতে বসে পড়ার দৃশ্য যেন এখন নিত্যদিনের ঘটনা। কবুতর পালে, কেউ টিয়া পালে, কেউ ময়না পালে, কেউ শালিক পাখি পালে, কিন্তু ঈগল পাখি, বাজ পাখি এগুলো পালে এটা আমরা আজ পর্যন্ত দেখিনি, এই প্রথম ফার্স্ট দেখলাম। তার এবং বাজ পাখির মধ্যে যে একটি ভালোবাসা, সেটি কিন্তু অতুলনীয় আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আরেকটি বিষয় দেখেছি যে এই রকমের একটি ভয়ঙ্কর শিকারী পাখি যে মানুষের পোষ মানে, এটি খুবই ভালো লাগতেছে আমাদের কাছে দেখে। কয়েক মাস আগে আহত অবস্থায় পাখিটিকে দেখতে পান সোহাগ। এরপর নিজের উদ্যোগেই শুরু করেন পরিচর্যা। নিয়মিত খাবার ও যত্নে ধীরে ধীরে শক্তি ফিরে পায় বাজ পাখিটি। যখন উঠতে পারবে আর কি, এই অবস্থায় পরে দেখি যে এই কিছু খায় না আর কি, মানে কিছু খাই না, কিছু করে না, মানে একবারে হয়ে গেছে। পরে আমি মানে উন্মুক্ত করে দিয়েছি, ছাড়িয়ে দিয়েছি।
ওই চলে গেলে চলে যাও মা বাবার কাছে, পরে দেই না কোথাও যায় না। সুস্থ হওয়ার পর প্রকৃতিতে ফিরে যাওয়ার সুযোগ থাকলেও পাখিটি পুরোপুরি সোহাগের সঙ্গ ছাড়েনি। দিনের বেশিরভাগ সময় মুক্ত আকাশে কাটালেও ডেকে নিলেই ফিরে আসে তার কাছে। সেই দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করেন আশেপাশের মানুষ। কথা শুনে, যেমন ও উইরা যায়, আবার পরে ডাক দিলে ওর কাছে আসে এবং ওর কাছ থেকে খানা খায়। ভালো ভালো খাবারটাকে খেতে দেয়, তারপর থেকে পাখিটি তার কাছে থাকে। পাখিটিকে যখন ডাক দেয় সে তখন তার হাতে এসে পড়ে। আমি তো কাজ করি, মানে গাড়ি চালাই, সকালে খাবার দিয়ে যাই, ওই ডাক দিলে আবার চলে যায়, আবার সন্ধ্যায় আসি, ডাক দিলে আবার আমার কাছে চলে আসে। বন্যপ্রাণীর সঙ্গে মানুষের এমন সম্পর্ক সচরাচর দেখা যায় না। স্থানীয়দের কাছে এটি যেমন বিস্ময়ের, তেমনি ভালোবাসা আর সহমর্মিতারও এক ব্যতিক্রমী উদাহরণ। তবে বিশেষজ্ঞরা বলছেন বন্যপ্রাণীর নিরাপদ আবাস সবসময় প্রকৃতি, তাই তাদের প্রতি মমতা দেখানোর পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। মোহাম্মদ জাফির হাসান, দেশ জুড়ে, একুশে টেলিভিশন। ইতিহাসের স্মৃতি থেকে হাওর পাড়ের জীবন, কৃষকের নতুন সম্ভাবনা থেকে মানুষের মমতায় গড়ে ওঠা এক ব্যতিক্রমী বন্ধন। আজকের প্রতিটি গল্পই আমাদের চারপাশের বাংলাদেশের আলাদা আলাদা ছবি। দেশের নানা প্রান্তের এমন গল্প নিয়েই আবারও ফিরে আসব আমরা। আমি মোহনা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সচেতন থাকুন আর দেখতে থাকুন একুশে টেলিভিশন।